হ্যালো, ওয়েলকাম টু ভিশন WBCS। এই চ্যাপ্টারে আমরা বায়োলজির সেল বা কোষ নিয়ে আলোচনা করব। কোষ বলতে আমরা কি বুঝি না, লিভিং অর্গানিজমের যে ফাংশনাল এবং স্ট্রাকচারাল ইউনিট তাকে আমরা সেল বা কোষ বলে থাকি। এই সেল বা কোষ বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়ে থাকে এবং এই সেলের যে নাম্বারস, সেলের যে সাইজ, সেলের যে শেপ, সেটা ডিপেন্ড করে প্রাণী কত বড় বা কোন অর্গ্যান কত বড় সেটার উপর ডিপেন্ড করে সেলের নাম্বার, সেলের সাইজ ডিপেন্ড করে বা সেলের শেপ ডিপেন্ড করে সেই রকম কোষটি কত কীরকমভাবে তার মেটাবলিক অ্যাক্টিভিটিস করে না করে তার উপরে ডিপেন্ড করে সেলের শেপ এবং সাইজ, এবং নাম্বার ডিপেন্ড করে অর্গ্যানগুলো কিংবা পুরো বডিটা কতটা বড় সেই জিনিসটার উপর ডিপেন্ড করে নাম্বার অফ সেলস। যদি ছোট অর্গ্যান হয় তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ সেলস কম থাকে, এবং যদি বড় অর্গ্যান হয় তাহলে নাম্বার অফ সেলস বেশি থাকে। মানব দেহে যে নিউরন আছে সেই নিউরন কোনো রকম কোষ বিভাজিত হয় না, যার জন্য কি হয় যে জন্মের পর যে নিউরনসের নাম্বার সেটা কনস্ট্যান্ট থাকে, কিন্তু পরবর্তীকালে বার্ধক্যজনিত কারণে বা কোনো অ্যাক্সিডেন্টজনিত কারণে যদি নিউরন নষ্ট হয়ে যায় তাহলে সেল ওই নিউরন সেলের আর কিন্তু কোনো রকম পুনরাবৃত্তি বা নতুন করে রিপ্রোডাকশন করা সম্ভব নয়, কারণ নিউরন সেলের কিন্তু কোনো রকম সেল ডিভিশন হয় না। বাদবাকি সমস্ত সেলসের সেল ডিভিশন হয়, তার জন্য বিভিন্ন রকম পদ্ধতি আছে, যেমন হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, সেটা সেল ডিভিশন চ্যাপ্টারে আলোচনা করা হবে। এবার এই সেলের যে পড়াশুনো বা সেলের যে সায়েন্টিফিক স্টাডি, যেখানে সেল এবং সেলুলার কম্পোনেন্টস নিয়ে পড়াশোনা করা হয়, সেইটাকে বলা হয় সাইটোলজি। Cytology is a branch of biology under which the cells and the cellular components are studied. এইবার আমরা চলে আসছি তাহলে সেল কি সেটা বলা হলো। এরপর দ্য সেল ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড বাই ইংলিশ বোটানিস্ট রবার্ট হুক। এই ইংলিশ বোটানিস্ট রবার্ট হুকের দ্বারা ফার্স্ট টাইম সেল ডিসকভার্ড হয়। এরপর যে প্রোটোপ্লাজমিক প্রোক্যারিওটিক টাইপের যে সেল বা ব্যাকটেরিয়া সেল সেটা আবিষ্কার করেন লিউভেনহিক। এছাড়া আরও অনেক রকম সেল যে অর্গানেলসগুলো রয়েছে, সেলের যে সেলুলার কম্পোনেন্টসগুলো রয়েছে, সেগুলো বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীরা আলোচনা করে। মাইক্রোগ্রাফিয়া, এই মাইক্রোগ্রাফিয়া যে বইটি, সেই বইটি ওয়াজ রিটেন বাই রবার্ট হুক। সেল থিওরি অর্থাৎ যে কোষের তত্ত্ব বা কোষ কিভাবে তৈরি হয়েছে বা কোষের যাবতীয় কিছু, সেই সেল থিওরি ওয়াজ প্রোপাউন্ডেড বাই স্লেডেন অ্যান্ড সুম্যান, অর্থাৎ কোষ তত্ত্ব স্লেডেন এবং সুম্যান নামক দুজন বিজ্ঞানীর দ্বারা আবিষ্কার করা হয়। এরপর এখানে দেখা যাচ্ছে দুটো সেলের ছবি রয়েছে, একটা হচ্ছে প্ল্যান্ট সেল, একটা হচ্ছে অ্যানিম্যাল সেল। তো এই অ্যানিম্যাল সেল এবং প্ল্যান্ট সেলের মধ্যে যে জায়গাগুলো বোঝার ব্যাপার আছে সেগুলো হচ্ছে এই যে প্ল্যান্ট সেল যেহেতু অনেক বেশি শক্ত এবং দৃঢ়, তার কারণ কি? তার কারণ হচ্ছে উদ্ভিদ সেল বা প্ল্যান্ট সেলের বাইরের দিকে থাকে সেল ওয়াল। এই যে এখানে যে সেল ওয়াল থাকে, সেই সেল ওয়ালের জন্য দেখা যায় যে প্ল্যান্ট সেল অনেক বেশি দৃঢ়, কার থেকে না, অ্যানিম্যাল সেলসের থেকে। এবার দেখা যাচ্ছে এই প্ল্যান্ট সেলের যে সেল ওয়াল রয়েছে, সেই সেল ওয়ালটা তৈরি হচ্ছে কি দিয়ে? সেই সেল ওয়ালটা তৈরি হচ্ছে সেলুলোজ দিয়ে। এই যে সেল ওয়াল, এই সেল ওয়ালের পরে কি রয়েছে? এই সেল ওয়ালের পরে রয়েছে যে মেমব্রেন, সেল মেমব্রেন, অর্থাৎ কোষ যেটাকে বলা হয় পর্দা। এই সেল মেমব্রেন হচ্ছে কিরকম টাইপের? সেমি পারমিয়েবল। এই সেমি পারমিয়েবল বলতে আমরা কি বুঝি? যেটাকে আমরা বলি অর্ধবেদ্য পর্দা। এই অর্ধবেদ্য পর্দা শব্দটি আমরা অনেকেই পরিচিত, যে অর্ধবেদ্য পর্দা মানে হচ্ছে সেই সমস্ত পর্দা যে পর্দার মধ্যে দিয়ে শুধুমাত্র কিছু স্পেসিফিক অণু বা কিছু স্পেসিফিক আয়নই পরিবাহিত হতে পারে, বাদবাকি কিছু পরিবাহিত হতে পারে না।
অর্থাৎ আমরা অভিস্রবণের ক্ষেত্রে দেখেছি যে সলিউশনের যে দ্রাবক অণু থাকে, অর্থাৎ যেটা আর কি যার ভৌত অবস্থা দ্রবণের মতো হয়, সেই দ্রাবক অণুই কিন্তু সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্যে দিয়ে পরিবাহিত হতে পারে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সেল মেমব্রেন, সেই সেল মেমব্রেনও হচ্ছে সেমি পারমিয়েবল এবং তার যে গঠনগত উপাদান সেটা হচ্ছে প্রোটিন লিপিড। প্রোটিন এবং লিপিড দিয়ে সেল মেমব্রেন তৈরি হয়। এরপর এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের বাইরের যে এই বড় জায়গাটাকে বলা হয় সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন রকম কোষীয় অঙ্গাণু থাকে, যেমন থাকে সেল অর্গানেলস থাকে, যেমন হচ্ছে রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, মাইটোকন্ড্রিয়া, এই যে এখানে রয়েছে দেখো যে মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, গলগি বডি বা গলগি অ্যাপারেটাস, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম ইত্যাদি ইত্যাদি থাকে। এছাড়া থাকে ভ্যাকিউল, যেটা উদ্ভিদ কোষে দেখা যায় কিন্তু প্রাণী কোষে প্রায় দেখা যায় না বললেই চলে। সেলের মধ্যে যে সমস্ত জায়গাতে কোনো অর্গানেলস থাকে না এবং একটা ভ্যাকিউম তৈরি হয় সেইগুলোকে বলা হয় ভ্যাকিউল। এছাড়া উদ্ভিদ কোষের জন্য একটা সবথেকে প্রায় ইম্পর্টেন্ট অর্গানেল, যেগুলো অনুন্নত প্রাণীদেহে দেখা যায় কিন্তু উন্নত প্রাণীদেহে দেখা যায় না, সেটা হলো ক্লোরোপ্লাস্ট, বা আমরা স্পেসিফিক্যালি বলতে পারি প্লাস্টিড। এই প্লাস্টিড কিন্তু উন্নত সমস্ত উদ্ভিদ কোষেই দেখা যায়, কিন্তু ছত্রাক জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় না। এরপর হচ্ছে এবং আরও অনুন্নত যেসব উদ্ভিদ সেল রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় না। ঠিক একইভাবে যদি আমরা একটুখানি বিস্তারে আলোচনা করি অ্যানিমাল সেলস নিয়ে, তাহলে অ্যানিমাল সেলসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যানিমাল সেলসের বাইরে কিন্তু যেটা সেল ওয়াল সেটা নেই, এবং এই সেল ওয়াল না থাকার জন্য কিন্তু প্রাণী কোষ অনেক বেশি যেটাকে বলা হয় যে নরম হয়, বা এই যে একটা যান্ত্রিক দৃঢ়তা প্রদান মানে থাকে উদ্ভিদ সেলের ক্ষেত্রে, সেটা কিন্তু প্রাণী সেলে অতটা থাকে না। তাহলে প্রাণী সেলে সাইটোপ্লাজমকে রক্ষা করার জন্য কি থাকে? সাইটোপ্লাজমকে রক্ষা করার জন্য থাকে হচ্ছে সেল মেমব্রেন। এই সেল মেমব্রেন এখানেও প্রোটিন লিপিড দিয়েই তৈরি হয় এবং এটাও সেমি পারমিয়েবল, এবং উদ্ভিদ কোষের পাশাপাশি প্রাণী কোষেও সেই সমস্ত অর্গানেলস থাকে, কিন্তু কিছু কিছু থাকে না, আবার কিছু কিছু এক্সট্রা থাকে, যেমন হচ্ছে সেন্ট্রোজোম যেটা থাকে, সেই সেন্ট্রোজোম কিন্তু শুধুমাত্র উন্নত প্রাণী কোষেই দেখা যায়, যাদের কিনা মাইটোসিস সেল ডিভিশন হয় যে সমস্ত অ্যানিমাল সেলসে, সেই সমস্ত অ্যানিমাল সেলসে কিন্তু সেন্ট্রোজোম থাকে। এই সেন্ট্রোজোমের কাজ কি? কোষ বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মির আবির্ভাব ঘটায়, যার দরুন এই প্রাণীদের যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের ক্রোমোজোমগুলো বিভাজিত হয়ে দুই দিকে বা দুই মেরুর দিকে গমন করে বা মানে ট্রান্সফার হয়ে চলে যায় আর কি। এরপর আমরা এখানে আর কি দেখতে পাচ্ছি? এখানে যেটা দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে প্লাস্টিড। উন্নত প্রাণী কোষে কিন্তু প্লাস্টিড থাকে না, কারণ কি? উন্নত প্রাণী কোষ নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, সুতরাং প্লাস্টিডের দরকার নেই। এছাড়া এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থাকে, গলগি অ্যাপারেটাস থাকে, ভেসিকলস থাকে, সাইটোপ্লাজম থাকে, লাইসোজোম থাকে, প্যারাক্সিজোম থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে ইত্যাদি ইত্যাদি থাকে। এবং দুই ধরনের কোষেই কিন্তু নিউক্লিয়াস থাকে, এবং নিউক্লিয়াসের মধ্যে যেটা হচ্ছে গিয়ে সংগঠিত এবং আদর্শ নিউক্লিয়াস, তার চারটে জিনিস থাকে, সেটা হচ্ছে যে নিউক্লিয়ার পোর, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার এনভেলপ। এই চারটে জিনিসই সংগঠিত এবং আদর্শ নিউক্লিয়াসের ক্ষেত্রে দেখা যায়। এরপর আমরা চলে আসছি যে কত রকমের সেল আমরা দেখেছি। আচ্ছা, তার আগে ফর ইনফরমেশন, যে এই যে সেলস যে মেজারমেন্ট করা হয় যে সেলের দৈর্ঘ্যগত বা কিছু, সেটা কিন্তু মাইক্রন, মিলিমাইক্রন এবং অ্যাংস্ট্রম এই ইউনিটসগুলো ইউজ করা হয়, এবং এই মাইক্রন, মিলিমাইক্রন, অ্যাংস্ট্রম ইউনিটগুলো ইউজ করা হয়। এরপর আমরা দেখে নিচ্ছি সেলস কত রকমের ক্যাটাগরিতে ডিভাইড করা যায়। মেনলি যে দুটো ক্যাটাগরিতে ডিভাইড করা হয় সেটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষ। এছাড়াও মেসোক্যারিওটিক কোষ, অর্থাৎ প্রোক্যারিওটিকের থেকে একটু উন্নত, ইউক্যারিওটিকের থেকে কম উন্নত, মাঝামাঝি জায়গাতে মেসোক্যারিওটিক সেলসও দেখতে পাওয়া যায়।
এই প্রোক্যারিওটিক সেলস যেটা রয়েছে, এই প্রোক্যারিওটিক সেলস বলতে আমরা যেগুলোকে বুঝি, যেমন হচ্ছে ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, এই ধরনের একেবারে অনুন্নত যে কোষগুলো রয়েছে সেই কোষগুলোকে, এবং যে সমস্ত উন্নত উদ্ভিদ এবং প্রাণী কোষগুলো রয়েছে সেগুলো সব ইউক্যারিওটিক সেলের মধ্যে পড়ছে। এবার কোশ্চেন হচ্ছে যে এই প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক এই ব্যাপারটাকে আমরা ভাগ করি কি করে। সেটা হচ্ছে তার যে গঠনগত বৈশিষ্ট্য, সেই গঠনগত বৈশিষ্ট্য দিয়ে ইউক্যারিওটিক কোষ এবং প্রোক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য নিরূপণ করা যায়। তাহলে প্রোক্যারিওটিক সেলস কাকে বলছে? প্রোক্যারিওটিক সেলস এখানে যেগুলো বলছে সেটা হচ্ছে ডাজ নট কনসিস্ট আইডিয়াল অ্যান্ড অর্গানাইজড নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া অ্যান্ড মেমব্রেন। রাইবোজোম এদের 70S টাইপের হয়। মেন কম্পোনেন্ট অফ সেল ওয়াল ইজ মিউকোপেপটাইড অর পেপটাইডোগ্লাইক্যান। তাহলে কি বলছে যে প্রোক্যারিওটিক সেলের মধ্যে আদর্শ এবং সংগঠিত নিউক্লিয়াস থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না, কোষের যে মেমব্রেন বা কোষ পর্দা সেটা সংগঠিত হয় না, পর্দাযুক্ত কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, রাইবোজোম যেটা থাকে সেটা 70S টাইপের হয়, এবং সেল ওয়াল থাকে একটা প্রোক্যারিওটিক সেলে, সেইটার কিন্তু মেন কম্পোনেন্ট হচ্ছে মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইক্যান। যেখানে আমরা দেখেছি ইউক্যারিওটিক সেল ওয়াল কিন্তু সেলুলোজ দিয়ে তৈরি হয়, অর্থাৎ উদ্ভিদ সেলগুলোর যে সেল ওয়াল সেটা সেলুলোজ দিয়ে তৈরি হয়, যার জন্য ওদের যান্ত্রিক দৃঢ়তা অত্যন্ত বেশি। এইবারে মিউকোপেপটাইড এবং পেপটাইডোগ্লাইকন সেল ওয়ালের মেন কম্পোনেন্ট। এরপর রয়েছে বেশ কিছু প্রোক্যারিওটিক সেলে ফ্লাজেলা দেখা যায়, এরকম টাইপের বেশ কিছু রয়েছে, এবং যেটা হচ্ছে যে এদের গঠনগত যে নিউক্লিয়াস থাকে না, ভালো নিউক্লিয়াস থাকে না, তাহলে পরিবর্তে কি থাকে? পরিবর্তে একটা চক্রাকার ডিএনএ থাকে, যে ডিএনএটাই মোটামুটিভাবে কাজ করে আর কি। তো এদের সেল ডিভিশন মাইটোসিস বা মিওসিস কোনো পদ্ধতিতেই হয় না, এদের সেল ডিভিশন অত্যন্ত অনুন্নত বা অ্যামাইটোস্টিক পদ্ধতিতে হতে পারে। এরপর আমরা চলে আসছি ইউক্যারিওটিক সেলে। ইউক্যারিওটিক সেল হচ্ছে অত্যন্ত উন্নত প্রকৃতির সেল, এবং প্রত্যেকটি উন্নত উদ্ভিদ এবং উন্নত প্রাণীর দেহে দেখা যায়। দিস টাইপ অফ সেল কনসিস্ট আইডিয়াল নিউক্লিয়াস, মেমব্রেন বাউন্ড অর্গানেলস অ্যান্ড দ্য ক্রোমোজোম হ্যাভ বেসিক প্রোটিন। দেখা যাচ্ছে যে মেসোক্যারিওটিক যে সেলগুলো রয়েছে, সেই মেসোক্যারিওটিক সেলের যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোম হচ্ছে আম্লিক প্রোটিন বা যেটাকে বলা হয় অ্যাসিডিক প্রোটিন দিয়ে তৈরি হয়, কিন্তু ইউক্যারিওটিক সেলগুলোর কিন্তু ক্রোমোজোম বেসিক প্রোটিন দিয়ে তৈরি, এবং রাইবোজোম যেটা তার যে টাইপটা সেটা হচ্ছে 80S টাইপ, এবং এই এসটা হচ্ছে একক 80S টাইপ। এরপরেই আমরা যেটাতে চলে আসছি সেটা হচ্ছে সেলুলার কম্পোনেন্ট। এই ভিডিওটাতে আমি সেল মেমব্রেন, সেল ওয়াল, সাইটোপ্লাজম এবং GERL যে অর্গানেল রয়েছে সেটা নিয়ে আলোচনা করেছি। এবার দেখা যাচ্ছে যে সেলুলার কম্পোনেন্টের মধ্যে আমাদের একদম যে দুটোতেই আছে, অর্থাৎ ইউক্যারিওটিক সেল, অ্যানিমাল সেলস এবং প্ল্যান্ট সেল, এই দুটোতেই দেখা যায় এরকম একটা অর্গানেল হচ্ছে সেল মেমব্রেন। অর্থাৎ এই সেল মেমব্রেন সেমি পারমিয়েবল মেমব্রেন, বেসিক্যালি ইট ইজ মেড অফ লিপিড অ্যান্ড প্রোটিন, PLP স্ট্রাকচার। অর্থাৎ সেটা কীরকম ব্যাপার না, সেটা হলো প্রোটিন লিপিড প্রোটিন, অর্থাৎ প্রোটিন থাকে প্রথমে, তার মাঝখানে লিপিড স্তর থাকে অর্থাৎ ফ্যাট স্তর থাকে, তারপর আবার প্রোটিন স্তর থাকে। ঠিক এরকমভাবে যে কোষ পর্দা, সেই কোষ পর্দাটা তৈরি হয়, এবং এই কোষ পর্দা অর্ধভেদ্য পর্দা, এবং এই অর্ধভেদ্য পর্দার মধ্য দিয়ে সোডিয়াম এবং পটাশিয়াম অত্যন্ত দুটো ইম্পর্টেন্ট আয়ন যাতায়াত করে, এবং এছাড়া জল, অন্যান্য কোষ তরল ইত্যাদি ইত্যাদি যাতায়াত করতে পারে। It helps in the formation of cilia, flagella and microvilli. দেখা যায় যে কোষ পর্দা থেকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন কোষীয় অঙ্গাণু বের হয়, যাদের মধ্যে মাইক্রোভিলাই রয়েছে, সিলিয়া রয়েছে, ফ্লাজেলা রয়েছে। ফ্লাজেলা হচ্ছে যে একটু সুতোর মতো অংশ আর কি। এরপর আমরা চলে আসছি সেল ওয়ালের ক্ষেত্রে। সেল ওয়াল জিনিসটা কি? সেল ওয়াল জিনিসটা দেখা যায় শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখা যায়, যেটা প্রাণী কোষে একেবারেই থাকে না।
মেড অফ সেলুলোজ, সেলুলোজ দ্বারা তৈরি হয়, অ্যান্ড হুইচ গিভস প্ল্যান্ট সেলস স্ট্রাকচারাল সাপোর্ট, যে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে সেই দৃঢ়তাটা হয়। সেল ওয়ালস অফ ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গি মেড অফ কার্বোহাইড্রেট, যেটা আমরা দেখলাম যে প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে সেল ওয়ালটা পেপটাইডোগ্লাইকান দিয়ে তৈরি হচ্ছে। এরপর এই যে সেলের মধ্যেকার যে বাকি যে জায়গাটা, সেই জায়গাটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজম কিন্তু সমস্ত কোষেই দেখা যায়। দিস ইজ দ্য ইনার পার্ট অফ সেল এক্সেপ্ট নিউক্লিয়াস হুইচ হ্যাজ ভ্যারিয়াস কম্পোনেন্টস লাইক মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটসেট্রা এটসেট্রা। যত রকমের অর্গ্যানেলস আছে সেই সমস্ত অর্গ্যানেলস সাইটোপ্লাজমে থাকে। প্রোটোপ্লাজম যে কথাটা, সেই প্রোটোপ্লাজম কথাটা পারকিনজি ফার্স্ট টাইম নামকরণ করেন আর কি। প্রোটোপ্লাজম কথাটা নামকরণ করেন পারকিনজি নামক একজন বিজ্ঞানী। সাইটোপ্লাজম তাহলে এই জিনিসটা। এরপর আমরা চলে আসছি GERL তন্ত্রে। GERL তন্ত্র বা GERL সিস্টেমে। G for Golgi apparatus, ER for endoplasmic reticulum and L for lysosome। এই GERL, এই গলজি অ্যাপারেটাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং লাইসোজোম একে অপরের সাথে ইন্টার রিলেটেড, এবং এরা প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু সিক্রেট করে, এবং এই সিক্রেশনের মাধ্যমে যে সেলগুলো আছে সেই সেলগুলোর বিভিন্ন রকম বিপাক প্রক্রিয়া, বিভিন্ন রকম জিনিসপত্র কার্যাবলী সম্পাদন করে। তাহলে প্রথমেই আমরা দেখে নিচ্ছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে শর্টে ER বলে অভিহিত করা হয়। ইট ইজ স্প্রেড বিটুইন দ্য সেল মেমব্রেন অ্যান্ড নিউক্লিয়ার মেমব্রেন, অর্থাৎ সেল মেমব্রেন যেটা রয়েছে এবং নিউক্লিয়ার মেমব্রেন যেটা রয়েছে, সেই নিউক্লিয়ার মেমব্রেন এবং সেল মেমব্রেনের মাঝখানে বেশ এরকম করে একটা চক্র, মানে একটা বেশ কুণ্ডলীকৃত একটা অর্গানেল, যেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু লাইপোপ্রোটিন দ্বারা তৈরি হয়। টু টাইপস অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখা যায়। এক হচ্ছে স্মুথ ওয়াল্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ যে সমস্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দেওয়ালের গায়ে বা যেটাকে আমরা গাত্র বলে থাকি, তার গায়ে কোনো রকম রাইবোজোমের দানা থাকে না। এই রাইবোজোমের দানা না থাকার ফলে কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ওয়াল স্মুথ হয়। এই ধরনের স্মুথ ওয়াল্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ রেসপন্ডেন্ট ফর লিপিড সিক্রেশন, অর্থাৎ যেটাকে আমরা বলি ফ্যাট সিক্রেশন বা ফ্যাট যেটা সংশ্লেষ, অ্যান্ড গ্লাইকোজেন মেটাবলিজম, হরমোন সিক্রেশন অ্যান্ড সিনথেসিস অফ অ্যাসকর্বিক অ্যাসিড। কোষের মধ্যে যদি অ্যাসকর্বিক অ্যাসিড প্রডিউস হয় বা সিনথেসিস হয়, তাহলে সেটা স্মুথ ওয়াল্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দ্বারা সিনথেসিস হয়েছে। এর সাথে সাথে ঠিক এর অপোজিটটা, সেটা হচ্ছে রাফ ওয়াল্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই রাফ ওয়াল্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি জিনিস? এটার মধ্যে রাইবোজোম থাকে, অর্থাৎ এর ওয়ালের মধ্যে রাইবোজোম থাকে, যার ফলে এর মধ্যে একটা রাফনেস কাজ করে। দিস ইজ রেসপন্ডেন্ট ফর সিনথেসিস অফ প্রোটিন সিনথেসিস করার জন্য রাফ ওয়াল্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দায়ী। এরপর আমরা যে চলে আসছি যে অর্গানেলটাতে, সেটা হচ্ছে গলগি অ্যাপারেটাস। এই গলজি অ্যাপারেটাস নামটা একজন বিজ্ঞানী, যার সারনেম গলজি, তার থেকেই এসছে। এটা হচ্ছে একক পর্দা বিশিষ্ট সিঙ্গেল মেমব্রেন বাউন্ডেড। দিস অর্গানেল প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য সিনথেসিস অফ প্রোটিন অ্যান্ড আদার সেলুলার সিক্রেশন, সিনথেসিস অ্যান্ড ডাইজেশন, অর্থাৎ বিভিন্ন রকম যে কোষীয় বিপাক, সংশ্লেষ এবং পাচন, বিভিন্ন কাজে এই গলজি অ্যাপারেটাস কিন্তু কাজ করে। গলজি অ্যাপারেটাস যে প্রোটিনটাকে সিনথেসিস করে, সেই সিনথেসাইজড প্রোটিনটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নিতে জমা থাকে তরল আকার রূপে। পরবর্তীকালে সেই তরল আকার প্রোটিনই আবার পরবর্তীকালে ঠিকঠাক হয়ে প্রোটিন হিসেবে সম্পূর্ণরূপে প্রকাশ লাভ করে। এরপর একটা ইনফরমেটিভ জায়গা রয়েছে, সেটা হচ্ছে জোন অফ এক্সক্লুশন। এই জোন অফ এক্সক্লুশন বলতে আমরা কি বুঝি? জোন অফ এক্সক্লুশন হচ্ছে সেই জায়গাটা গলজি অ্যাপারেটাসের আশেপাশে যে জায়গাটাতে কোনো রকম আর অন্য কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, সেই
জায়গাটাকে বলা হয় জোন অফ এক্সক্লুশন। অর্থাৎ জোন অফ এক্সক্লুশন ইজ আ প্লেস অ্যারাউন্ড গলজি বডি হোয়ার নো আদার অর্গানেলস আর প্রেজেন্ট ইন সাইটোপ্লাজম অফ দ্য সেল। এরপর আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে গলজি বডি ইজ কল্ড ট্রাফিক কন্ট্রোলার অফ সেলুলার মলিকিউলস। কি হয়, বিভিন্ন রকম যে এই যে আগেই বলা হলো যে গলজি বডি বিভিন্ন ধরনের কোষীয় জিনিসের বা কোষীয় পদার্থের বিপাক এবং সিনথেসিসের কাজ করে, এবং এই সমস্ত সিনথেসিস বা যে সিক্রেট হয় সেগুলো গলজি অ্যাপারেটাস দ্বারা কে কোন দিকে যাবে ডিরেকশন, সেটা গলজি বডি ঠিক করে, যার জন্য গলজি বডিকে বিজ্ঞানের ভাষায় ট্রাফিক কন্ট্রোলার অফ দ্য সেলুলার মলিকিউলস বলা হয়ে থাকে। এরপর আমরা চলে আসছি লাইসোজোম। লাইসোজোম, এই লাইসোজোমও কিন্তু সিঙ্গেল মেমব্রেনড অর্গানেল, সিঙ্গেল মেমব্রেনড বাউন্ডেড স্মল অর্গানেলস হুইচ হেল্পস ইন ইন্ট্রাসেলুলার এবং ইন্টারসেলুলার অ্যান্ড ইন্ট্রাসেলুলার অ্যাসিমিলেশন। অর্থাৎ যে আন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় যে ধরনের বিপাক প্রক্রিয়া রয়েছে সেই সমস্ত বিপাক প্রক্রিয়ার ক্ষেত্রে লাইসোজোম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইট ইজ প্রডিউসড ফ্রম গলজি বডি অ্যান্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলজি বডি লাইসোজোমকে প্রডিউস করে। অ্যান্ড মোটামুটি আমাদের এটা সবার জানা যে লাইসোজোমকে অত্যন্ত একটা পরিচিত নাম আছে যেটাকে বলা হয় সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি। সেটা কেন বলা হয় না, লাইসোজোম যে অর্গানেলটা রয়েছে তার মধ্যে বিভিন্ন রকম ডাইজেস্টিভ এনজাইম থাকে। এই ডাইজেস্টিভ এনজাইম যখন লাইসোজোম কোনো কারণে সেলটাকে ধ্বংস করার প্রক্রিয়া স্টার্ট করে বা সেলটাকে ধ্বংস করার জন্য দরকার পড়ে, তখন লাইসোজোম নিজেকে নষ্ট করে দেয়, নিজেকে ধ্বংস করে দেয়, নিজের যে মেমব্রেনটা সেটাকে ফাটিয়ে দেয়, এবং যার ফলে লাইসোজোমের ভেতর যে ডাইজেস্টিভ এনজাইমগুলো রয়েছে সেই সমস্ত ডাইজেস্টিভ এনজাইম পুরো সেলটার মধ্যে ছড়িয়ে যায় এবং সেলটাকে নষ্ট করে দেয়। তো এই হচ্ছে লাইসোজোমের কাজ, যার জন্য লাইসোজোমকে সুইসাইড ব্যাগ বলা হয়। এই ছিল আজকের ভিডিওর সেলুলার যে কম্পোনেন্টসগুলো রয়েছে বা অর্গানেলসগুলো রয়েছে সেই সমস্ত কিছু অর্গানেলস নিয়ে আলোচনা। এর পরের ভিডিওতে আমি মাইটোকন্ড্রিয়া তারপরে নিউক্লিয়াস নিয়ে বিশদে আলোচনা করব।